আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার শরীরটা বেশি একটা সুবিধাজনক না, মানে শরীরের একটু ব্যথা আছে, জ্বর জ্বর ভাব, একটু ঠান্ডা, যেহেতু বৃষ্টি বা সিজনাল প্রবলেম হইতে পারে, যে কারণে হয়তো বা আগের ভয়েস বা আগের টোনটা আপনারা পাবেন না। যেহেতু আমি প্রত্যেক সপ্তাহে আপনাদেরকে একটা আপডেট দেওয়ার চেষ্টা করি প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে, তো আজকে শরীর অসুস্থ থাকার কারণেও আমি আপনাদের সাথে এসেছি আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন দ্রুত সুস্থ হতে পারি। তো চলেন আজকে যে বিষয়াদি নিয়ে আলাপ আলোচনা করব সেটা হচ্ছে, আজকে ছোট্ট করে একটু ইন্ডেক্সের আপডেট দিব, সাথে ব্যাংক সেক্টর এবং লো পেইড এইটা নিয়ে একটু কথাবার্তা বলবো, এবং কিছু পুরাতন কথাবার্তা হবে আপনাদের সাথে। পুরাতন সময়ে আপনাদের সাথে আমি কি বলেছিলাম সেই বিষয়াদি, এবং সামনে কোন সেক্টর নিয়ে আমাদের ভাবা উচিত। এই মুহূর্তে সেক্টরাল চেঞ্জ হচ্ছে, একদিন ব্যাংক, একদিন লো পেইড, একদিন ইন্স্যুরেন্স, পরের দিন হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স। এই টাইপের যে কাহিনী আমাদের বাজারে ঘটছে, সেইখান থেকে সামনে কোন সেক্টর ভালো করতে পারে সেই সেক্টর নিয়ে কথাবার্তা হবে, সাথে ওই সেক্টরের পার্টিকুলার কয়েকটা স্টক, ইন্ডিভিজুয়াল কয়েকটা স্টক নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা হবে। তো চলেন আমরা একটু ইন্ডেক্স নিয়ে আলোচনা করি। দেখেন ইন্ডেক্স যেভাবে বাড়ছে, আমি আগের একটা পোস্টের মাধ্যমে বলেছিলাম ওইখানে একটা রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সকে সে ব্রেকআউট করে দিয়েছে, বাট এই ক্যান্ডেলটাই ছিল ওই রেজিস্ট্যান্টের মাথা আর কি। এই যে গতকালকে যে ক্যান্ডেলটা হয়েছে, এবং বাজারে আজকে একটা পজিটিভ নিউজ ছিল, কি ছিল, যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের সকল প্রস্তুতি শেষ করতে হবে, এমন একটা কথা বলেছেন কে, আমাদের প্রধান উপদেষ্টা। তো যে কারণে বাজারটা একটা বুলিশ মোমেন্টামে ছিল, এবং আজকে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এইটা বিয়ারিশ ক্যান্ডেল আমি বলবো না সেইটা, কিন্তু এইটার উপরে একটু প্রফিট টেকিং হয়েছে। আপনারা যদি মিনিট চার্টটা দেখেন বাজারের, সেইটা একটু দেখলে আপনারা বুঝতে পারবেন। একটা সময় উপরে গেছে, আবার নিচে আসছে, আবার শেষ বাজারে একটু ঘোরার চেষ্টা করছে, বাট ভলিউমটা কিন্তু একটু কমেছে। হ্যাঁ, ভলিউম মোটামুটি ঠিক আছে, বাট ভলিউমটা কন্টিনিউয়াসলি আগের মতোই, যে এইখানে যেভাবে গ্র্যাজুয়ালি বাড়ার কথা ছিল বা এইখানে যেভাবে বেড়েছে, সেইভাবে কিন্তু এইখানে আবার একটু ভলিউমটা কমে গেছে, সাথে একটু পিন আসছে। সো আগামী রবিবার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইন্ডেক্সের ক্ষেত্রে। আমি এই বলতেছি না যে ইন্ডেক্স কারেকশন হলে সব স্টকই কারেকশন হবে, এমন না। আপনারা যদি দেখেন, একটু ফলো করেন, তাহলে ব্যাংকের পরে কোনটা আসছে? ব্যাংকের পরে আসছে লাইফ ইন্স্যুরেন্স। লাইফের পর আজকে কি হয়েছে? আজকে আসছে লো পেইড। সো এইভাবে এক একদিন এক একটা সেক্টরের বা এক এক টাইপের স্টক উঠে আসতেছে। আগে একদিন হল্ট হচ্ছে, 10% 15% বেড়ে যাওয়ার পর ওই স্টকটা স্লো হচ্ছে, স্লো হওয়ার পরে দেন আবার কি হচ্ছে, অন্য আর একটা সেক্টরের স্টক উঠে আসতেছে। তো আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে, যে এই স্টকগুলো নিচের দিকে আছে সেইগুলো নিয়ে যদি আপনি চিন্তা করেন, সেইগুলো যদি আপনি হোল্ড করেন, তাহলে ইন্ডেক্স যদি সামান্য পরিমাণ কারেকশনও হয়, তাহলেও আপনার তেমন কিছু আসে যায় না। তবে ইন্ডেক্স প্রচণ্ড বুল রানেই আছে এবং প্রচণ্ড মোমেন্টামেই আছে। সো ইন্ডেক্স কারেকশন হলে আহামরি কারেকশন হবে না। ইন দ্য মিন টাইমে আপনি যদি সুইচ করে করে স্টক বাছাই করে করে রাখতে পারেন, তাহলে আপনার জন্য ভালো। এই হচ্ছে ইন্ডেক্সের আলোচনা। তো চলেন আপনাদের সাথে আরেকটা বিষয় আলোচনা করব। যেই দিন ব্যাংক সেক্টর উঠে যায়, যে 3 দিন আগে একটু আমরা যদি ব্যাংক সেক্টরটা দেখার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো আর কি। এই যে দেখেন ব্যাংক সেক্টর প্রথম দিন বাড়ছে, পরের দিন যে ব্যাংক সেক্টরে 3 দিন আগে ব্যাংকটাই যে এইখান থেকে এই পর্যন্ত ব্যাংকটা বেড়েছে, এরপরে ব্যাংকের একটা সেল প্রেশার আসবে, এবং ওই দিন অনেকেই এই ব্যাংক কিনতেছিল। আমাকে অনেকেই ফোন করেছে বা অনেকেই হোয়াটসঅ্যাপে নক করেছে, ভাই ব্যাংক কোনটা কিনবো? আমি জাস্ট না করে দিয়েছি যে ব্যাংক কিনেন না। এই যে দেখেন 3টা দিন ধরে একই জায়গায় ঘুরপাক খাচ্ছে, এই দিনের পরে ব্যাংক কিন্তু স্লো হয়ে গেছে। তো ওই জন্যই আমি তখন ওইভাবে করে আপডেট দিয়েছিলাম যে আপনারা সতর্ক থাকেন, যে ব্যাংক এই মুহূর্তে যেন না। দেখেন যেই দিন এই দিন যারা এই ব্যাংকগুলো নিয়েছে, সেই ব্যাংকগুলো কিন্তু হ্যাঁ কারেকশন হয়েছে, সামান্য কারেকশন হয়েছে, কিন্তু ব্যাংকগুলো তেমন একটা বাড়ে নাই। তারা ওইখানে আটকা পড়ে গেছে, বা ওইখানে তাদের সাইকোলজি কাজ করতেছে যে এখন আর ব্যাংক আমরা বিক্রি করবো না, ব্যাংক আবার মুভমেন্ট আসবে। আমি জানি ব্যাংক আবার মুভমেন্টে আসবে, কিন্তু একটু কারেকশন হওয়ার জায়গা তো আছে। সো ব্যাংক দিয়েই সব কিছু হবে না। দেখেন এই যে ব্যাংকের পরে কি হয়েছে, লাইফ ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্স যেদিন আসছে, সেই দিন হুট করে লাইফ ইন্স্যুরেন্স সিনে চলে আসছে। কিন্তু লাইফ ইন্স্যুরেন্সের বাড়তি দামে, মানে বাড়তে দেখে অনেকেই লাইফ ইন্স্যুরেন্সে ঝাঁপাই পড়ছে, এই ব্যাংকের মতন। ভাই আপনাকে বুঝতে হবে যে বাজার এই মুহূর্তে ওইভাবে পার্টিকুলার স্টক নিয়ে প্লে হচ্ছে না, মানে র্যালি হচ্ছে না তেমন। হ্যাঁ, হাতে গোনা কয়েকটা স্টক আছে যেগুলো র্যালি হচ্ছে, লো পেইডের কয়েকটা স্টক, সেটা ভিন্ন কথা। বাট এই যে সেক্টরাল যে মুভমেন্টটা আসতেছে,
হ্যাঁ, একদিন ব্যাংক, একদিন লো পেইড, আরেকদিন হচ্ছে ইন্স্যুরেন্স, আরেকদিন হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স। তো এই টাইপের এরা কিন্তু সাস্টেন করতেছে না। তো আপনাকে ওইভাবে করে বুঝতে হবে। দেখেন ওই দিন যেই দিন হচ্ছে আপনার লাইফ ইন্স্যুরেন্স দাঁড়াইলো সেই দিন অনেকেই কিনছে। দেখেন আজকে লাইফ ইন্স্যুরেন্স কিন্তু মানে গত দিনের ঘটনা বলতেছি, গতকালকের। তো লাইফ ইন্স্যুরেন্স পরে কিন্তু আজকে লাইফ ইন্স্যুরেন্স কিন্তু ওই রকম বাড়ে নাই। দেখেন গতদিন যারা কিনেছে তারা আজকে লাইফ ইন্স্যুরেন্স 50 পয়সা হলেও বা 1% 2% হলেও সেই স্টকটা নেগেটিভ হয়েছে। হ্যাঁ, দুই একটা স্টক আছে সেটা ভিন্ন কথা, বাট পুরো সেক্টরালের যদি আপনি একটু চার্টটা দেখেন তাহলে কি হয়েছে একটু দেখার চেষ্টা করি। চলেন আমরা লাইফ ইন্স্যুরেন্স নিয়ে একটু দেখার চেষ্টা করি। এই যে দেখেন, এই যে এইখানে একটা ডোজি ক্যান্ডেল তৈরি হয়েছে এবং ভলিউম নাই। আগের দিনে যে ব্যাংক সেক্টরের মতো আগে ভলিউম হয়েছে বড়, পরে কিন্তু আর ভলিউম নাই, ভলিউম পাই নাই। তো এইভাবেই হচ্ছে আমাদের বাজারে। তো আপনাকে এই বিষয়টা মাথায় রেখে আপনাকে ট্রেড করতে হবে। দেখেন যেই দিন লাইফ ইন্স্যুরেন্স বাড়লো, এই যে ব্যাংক আজ কোথায় গিয়েছে, কোথায় যে হারিয়ে গেছে, মানে পরের দিন গতকালকে আমি বলেছিলাম, পোস্ট দিয়ে বলেছিলাম ব্যাংক আজ কোথায় যে হারিয়ে গেল খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল আভাস দিয়েছিলাম, মানে ওই কথাটুকু লিখেছি এবং সাথে লিখেছিলাম লো পেইড করা নজর। দেখেন আজকে কিন্তু লো পেইড সিনে চলে এসেছে। আপনাদেরকে কি হিংস দিয়ে দিয়েছি এবং আমার গত সপ্তাহের একটা ওয়াচ লিস্টের মধ্যে একটা লো পেইড ছিল, আপনারা জানেন। আপনাদেরকে একদম ওপেন দিয়ে দিয়েছি, আমরা নিজেরাও লো পেইড নিয়েছি এবং সেটা আজকে বিক্রিও করে দিয়েছি। গত পরশু দিন আমরা নিয়েছি। এখন ঘটনা হচ্ছে আপনি পজিশনটা নিচ্ছেন কখন। আজকে যদি লো পেইডে পজিশন নেন, এমন হইতে পারে আপনি ম্যাচুইড ডেট পাবেন না। আপনি প্রফিটটা চোখে দেখলেন বাট ম্যাচুইড ডেট আপনি পাইলেন না, তখন আপনি কি করবেন? তখন তো আপনার করার কিছু থাকবে না, আপনার বিক্রিও করতে পারবেন না। আপনার চেয়ে চেয়ে দেখতে হবে যে আমার হাতে টাকা স্টকটা 5%, 7%, 10% বেড়ে গেছে, বাট আমি এখন সেল করতে পারতেছি না। তাহলে কি হবে ভাই? আপনাকে সেল করার জায়গাটা তো পেতে হবে। তো লো পেইডের যে আমাদের হাতে মাগুরা ছিল, মাগুরা আজকে এই যে 83 টাকার লেভেলে কেনা ছিল, আমরা 90 টাকা 89 টাকা যে যেভাবে পেরেছে আমরা বিক্রি করে দিয়েছি। হ্যাঁ, লো পেইড এখনই শেষ হয়ে যাচ্ছে এমন না, লো পেইড হয়তো বা আরও 2-1 দিন থাকতে পারে। বাট এই মুহূর্তে যদি আপনি আবার আজকে দেখে লো পেইড কিনেন, তাহলে আপনার ম্যাচুর ডেট হবে সোমবারে লো পেইড আবার যদি কারেকশনে চলে যায় তখন কি করবেন? এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। ব্যাংক বাড়া দেখে আমি ব্যাংকের উপর ঝাঁপিয়ে পড়লাম, লাইভ বাড়া দেখে লাইভের উপর ঝাঁপিয়ে পড়লাম, লো পেইড আজকে বাড়তেছে। তো এইগুলো এরকম সুইচিং করতে করতে, মানে আপনার সুইচিং করা আমি নিষেধ করতেছি না, বাট আপনার সুইচিংটা আদৌ ঠিক হচ্ছে কিনা সেইটা বড় বিষয়, যে আপনি কোন দিক থেকে কোন দিকে সুইচিং করতেছেন। মানে সুইচিংটা হচ্ছে কিভাবে, যেই দিন বাড়তেছে সেই দিন যে ওই স্টকে ঝাঁপাই পড়তেছেন না, এইটা করা যাবে না। আপনাকে করতে হইলে যেই দিন লাইভ বাড়বে না তার আগে 2 দিন আগে আপনাকে এন্ট্রি নিয়ে বসে থাকতে হবে। যেই দিন বাড়বে সেই দিন আপনাকে সেল করে দিতে হবে। আপনি একটু যদি চার্ট খুলেন দেখেন প্রত্যেকটা স্টকই কিন্তু এভাবেই হয়েছে। বাট তার আগে আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই যে বিগত টাইমে আমি আপনাদেরকে কিভাবে পোস্ট করে আপনাদের মানসিকতা বজায় রেখেছিলাম বা মন মানসিকতা ভালো রাখার চেষ্টা করছি, কীভাবে মোটিভেট করে রাখার চেষ্টা করেছি। এই যে দেখেন বাজারে বাড়তেছে অনেক, আমার এই বাড়তি দেখেও যে আবু আহমেদ স্যারের মতো আমাকেও বলতে হচ্ছে যে বাজার বাড়তে দেখে আমার ভয় হচ্ছে। আসলেই আমার ভয় হচ্ছে যে আজকে অনেকেই বলছে ইন্ডেক্স আজকে 100 পয়েন্ট প্লাস হবে। অনেকেই যে মার্কেটের এই যে পজিটিভ নিউজ আসছে, মানে পুরো 6 লাখ হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে বা ফেসবুকে। বাট আমি কিন্তু ওই জায়গাটাতে বলেছি যে এখন আপনাদের একটু সংযত হওয়া উচিত। ভিড়ের মধ্যে যদি আপনি থাকেন তাহলে ভেড়ার পালের মধ্যে আপনি রয়ে গেলেন। আপনার স্মার্টনেসটাই হবে ভিড় থেকে আপনি এখন সরে দাঁড়াবেন, সেই বিষয়টাই আমি বলার চেষ্টা করেছি। দেখেন এই যে ইন্ডেক্সের এখন উঠতেছে ইন্ডেক্স, বাজার সব স্টকই কম বেশি সবারই প্রফিট দিচ্ছে বা সবারই লস রিকভার হচ্ছে। কিন্তু আপনি একটু যদি চিন্তা করে দেখেন গত কয়েক মাস আগেও, কয়েক মাস না মানে মে মাসেই, কয়েক মাস না, আমি আপনাকে একটু দেখাই যে মে মাসের যে 31শে মের পরে কে গেছে জুন মাস, এই জুন মাসেও এই একই ধরনের প্রবলেম। এই যে দেখেন মে মাসে আমি আপনাদেরকে মনোবল চাঙ্গা রাখার জন্য একদম বটম লেভেলে মনোবল চাঙ্গা রাখার জন্য এই টাইপের পোস্ট আমি দিয়েছিলাম যে আপনারা মনোবল হারাবেন না। এখন তো কেউ ওই যে ডাউন ট্রেন্ড ছিল তখন অনেকেই অনেকভাবে বলার চেষ্টা করেছে যে এইখানে যখন ডাউন ট্রেন্ডে ছিল অনেকেই বলার চেষ্টা করেছে মার্কেট আরও নিচে আসবে। কেউ 4200 দেখাইছে, কেউ 4400 দেখাইছে, কেউ 3500, কেউ 3000-এর ঘরে একদম এইভাবে একে একে দেখাইছে। তখন আমি আপনাদেরকে এই টাইপের পোস্ট দিয়ে মোটিভেট করার রাখার চেষ্টা করছি এবং প্রত্যেকটা ভিডিওতে আমি বলেছি আপনাদেরকে যে মার্কেট যেভাবে পড়ে ঠিক সেইভাবেই উঠে। অনেকেই আমার এই কথাতে নারাজ হয়েছেন, আমাকে গালি দিছেন,
ভাই এই যে এখন দেখেন মার্কেট যেভাবে পড়েছে তার দ্বিগুণ গতিতে উঠতেছে, তাহলে মার্কেট সেন্টিমেন্ট তো আপনাকে বুঝতে হবে ভাই, মার্কেট সেন্টিমেন্ট না বুঝলে হবে না। ঠিক আছে, টেকনিক্যালি কোথাও কোনো জায়গায় সাপোর্ট কাজ করে নাই, বাট আপনাকে সাইকোলজিক্যালি এই কথাটুকু চিন্তা করতে হবে, মার্কেট কি সারা জীবনই পড়বে? পড়বে না। এইখানেও তাই হয়েছে, মার্কেট কিন্তু সারা জীবন পড়ে নাই। এখন কিন্তু চেয়ারম্যানের কোনো পদত্যাগের দাবি নাই, এখন কোনো আন্দোলন হয় না, এখন কোনো ইয়ে না, মার্কেট ভালো হয়ে গেছে, আপনারা সব ভুলে গেছেন। আমি যে কারণে কালকে ওই পোস্টটাতে করার চেষ্টা করেছি যে এখন মার্কেট বাড়তেছে, এই জায়গাটাতেও আপনাদের চিন্তা করতে হবে যে মার্কেট একসময় কোথায় ছিল, আপনারা সব ভুলে গেছেন। ভাই আমি নেগেটিভ কথাবার্তা বলতেছি না, বাট আপনাদেরকে সাবধান করার চেষ্টা করতেছি যে মার্কেট এখন একটু পিকে আছে। হ্যাঁ, মার্কেট উপরে উঠবে সেটা আমিও জানি, অনেক দূর যাবে মার্কেট, মার্কেট নিয়ে চিন্তা আমার অনেক দূর, কিন্তু মার্কেটে একটা না উঠবে না, একটু আপ ডাউন করে উঠবে। বাট আপনি এখন এই মুহূর্তে যে স্টকগুলো অলরেডি 50% 60% বেড়ে গেছে সেই স্টকগুলোর দিকে যায় না, যে স্টকগুলো বটমে আছে সেগুলো কিনেন। মার্কেট হালকা পাতলা 100 পয়েন্টের মতো যদি একটা কারেকশনও দেয় বা 50 পয়েন্টের মতো একটা কারেকশনও দেয়, হ্যাঁ 100-150 পয়েন্ট বা 50 পয়েন্ট একটু কারেকশন দেয়া মার্কেটে জরুরি হয়ে গেছে, এবং সেটা হয়তো বা দিবে সামনে। আমরা রবিবারের বাজার দেখলে সেটা বুঝতে পারবো, বাজার না দেখলে এখনো বুঝতে পারছি না, কারণ এই যে এখানে একটু সেল প্রেশার আসছে এবং ভলিউমটাও হালকা একটু কমেছে, তো এই একটা ইন্ডিকেশন হইতে পারে। যাই হোক, আমি চাই যে ইন্ডেক্স এখান থেকে আরও বাড়ুক, বাট আপনারা সাবধানের জায়গা থেকে একটু সাবধানতা অবলম্বন করেন। আমি আজকে কোনো স্টক আমার গ্রুপে এবং স্টুডেন্টদেরকে কোনো স্টক আমি কেনাই নেই, জাস্ট আগামী রবিবারের বাজার দেখার জন্য। সত্যি কথা ভাই, এবং বাজারে আজকে পজিটিভ নিউজ ছিল যে কারণে আরও বেশি কেনাই নেই। আসলে পজিটিভ নিউজ আমি কখনোই কোনো সময় সেখান থেকে ইন্ডেক্স 500 পয়েন্টও যদি বাড়ে আমি কোনো সময় কিনি না, একদম আমার স্ট্র্যাটেজি একদম সেম, আমি এইটাই ফলো করি। এই যে দেখেন, এই দিন কি হয়েছিল যুদ্ধের কারণে, এই দিন আমরা কেনার সুযোগ নিছি, তারপরের দিন কেনার সুযোগ নিছি, মানে নেগেটিভ নিউজে কেনার সুযোগ নিয়েছি। আপনারা এইখানে আরও বিক্রি করছেন, এইখানে কিনছে, আমরা এই যে এইসব জায়গায় যা সেল টেল দিছি। যাই হোক, এইটা হচ্ছে বলার কারণ আছে ভাই, বাজার সবসময় একটানা উঠবে না। হয়তো বা আপনারা বলতে পারেন যে আমি নেগেটিভ কথাবার্তা বলছি, হ্যাঁ ভাই আমি নেগেটিভ কথাবার্তা বলতেছি। এই সব জায়গায় কি হয়েছিল যে আপনারা চিন্তা করেছিলেন যে ইন্ডেক্স আরও পড়বে, এখানে কত ছিল 4600 লেভেল বা 4590 লেভেল পর্যন্ত আসছে। অনেকেই বলেছে যে 4200 আসতেছে, 4000 আসতেছে, 3500 আসতেছে, 3000 আসতেছে, আসছে? আসে নাই। তো এখন ওইটা যে আরও কারেকশন হয় না এবং এইটা আরও উপরে যাচ্ছে, সেইটা এই মুহূর্তে যাচ্ছে না, আরও যাবে, অনেক যাওয়ার অনেক জায়গা আছে। বাট ভাই একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন যে আপনার এই মুহূর্তে যে স্টকগুলো অনেক পিকে চলে গেছে, অনেক বেশি দাম বেড়ে গেছে, সেই স্টকগুলোর দিকে যায় না, যেগুলো অলরেডি নিচে আছে, বটমের দিকে আছে, সেইগুলোর দিকে একটু নজর দেন। তো আমি আরেকটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করে দেই যে দেখেন, ইন্ডেক্স নিয়ে সবার আগেই আমার চিন্তা ভাবনা ছিল আপনাদেরকে এই যে এইখানে 28 জুনে, মানে জুন মাসের 28 তারিখে আমি এইখানে একটা পোস্ট দিয়ে বলেছিলাম যে ইতিহাসের পুনরাবৃত্তি হতে চলেছে, এখন শুধু সময়ের দাবি। এই চার্ট দুইটার মধ্যেই সব কিছু লুকায়িত, একদম ওপেন করে দিয়েছি, এইটা নিয়ে আমি বিস্তারিত ওপেন করে দিব, বাট এইটা আমি আবার আপনাদেরকে রিমাইন্ডার দিলাম। হয়তোবা যারা বোঝার তারা ঠিকই বুঝে নিয়েছে, এবং আমার স্টুডেন্ট এবং আমার গ্রুপে যারা আছে তাদেরকে আমি এই বিষয়গুলো ক্লিয়ার করে দিয়েছি, কিন্তু অনেক কিছুই পাবলিকলি করা যায় না, যে কারণে এই টাইপের জিনিস আমাকে দিতে হচ্ছে। সো আপনারা এইটা একটু সুন্দর মতো চিন্তা করে দেখেন যে এইখানে কি হয়েছে এবং আমি কি বলার চেষ্টা করেছি। আমি ইন্ডেক্সের বিপরীত না, বাট সাময়িক একটু রিটেস্টমেন্ট দরকার। এই যে এইখানে একটা দুইটা ক্যান্ডেল যেভাবে রিটেস্টমেন্ট হয়েছে, এইরকম একটু রিটেস্টমেন্ট দরকার, না হলে ট্রেন্ড শক্তিশালী হবে না, এটাই হলো বিষয়। যাই হোক, বুল মার্কেট আসুক, আমিও চাই আপনারা সব, যেহেতু এখন সব ধরনের স্টক কম বেশি ওঠানামা করতেছে, আপনারা একটু যদি ক্লেভারলি হ্যান্ডেল করেন বা একটু স্মার্টলি হ্যান্ডেল করেন, তাহলে আপনাদের এই মুহূর্তে লস রিকভারি করা খুবই ইজি। বাট আপনার একটা না কোনো স্টক ওইভাবে বাড়তেছে না, সো আপনাকে একটু টেকনিক্যালি এবং একটু স্মার্টলি হ্যান্ডেল করতে হবে, কোনো স্টক একটু ছেড়ে দিয়ে আবার নিচে কেনার সুযোগ নিতে হবে। তো ওই বিষয় নিয়ে একটু আলাপ আলোচনা করব। তার আগে চলেন আমি একটু আপনাদের সাথে ওয়াচ লিস্ট নিয়ে একটু কথাবার্তা বলবো। কয়েকটি স্টক আছে, সেই স্টক নিয়ে কথাবার্তা বলবো। সর্বপ্রথম আছে এডিএন টেল। দেখেন এডিএন টেল কিন্তু এইখান থেকে এই পর্যন্ত একটা গ্যাপ দিছে, তারপরে কি হয়েছে, এই যে ইন্ডেক্স কত পর্যন্ত আপ মোমেন্টামে গিয়েছে, অনেক পয়েন্ট বাড়ছে, বাট এই জায়গাটাতে সে টাইম কারেকশন করছে এবং এই জায়গাটাতে সে ঝিমাইছে। তো আপনাকে এইভাবে করে চিন্তা করতে হবে যে একটা স্টক একটু বাড়লো, যে দেখেন এইখানে হল্ট হয়েছে, হল্ট হওয়ার পরে কিন্তু সে র্যালি আর অব্যাহত রাখে নাই, তার মানে এইখানে সে কয়েকদিন টাইম কারেকশন হয়েছে, হওয়ার পরে যে এখন একটু
একটু করে মাথা চারা দিচ্ছে। হ্যাঁ, যদিও এই ক্যান্ডেলে আপনার এন্ট্রি ছিল যে 71-72 টাকা লেভেল এন্ট্রি ছিল, এখন 75 টাকা লেভেল হয়ে গেছে। তারপরেও আপনারা চাইলে রবিবারে টুকটাক অল্প পরিমাণে, বেশি না অল্প পরিমাণে এটা নিয়ে ট্রেড করলেও করতে পারেন। এটা একটা হল্ট বা 7-8% নিয়ে আপনাকে খুশি থাকতে হবে। এটা শর্ট ট্রেডের জন্য, লম্বা সময়ের জন্য না। লম্বা সময় যদি এখন করতে চান তাহলে যে ব্যাংকের মতো হবে বা লাইফের মতো হবে। হ্যাঁ, ব্যাংক লাইফ যে বাড়বে না আমি সেটা বলতেছি না, এখন একটু তারা ঝিমাবে। এই যে যেমন এডিএনটা ঝিমাইছিল, এই এডিএনের যারা এই টাইপের মোমেন্টাম দেখে এন্ট্রি নিয়েছে, এই যে এই দিন এন্ট্রি নিয়েছে, তার পরের দিন থেকেই দেখেন যে একটু উপরে গেছে। এই দিন তো তার ম্যাচুইট না, পরে একটু স্লো, তার মানে সে এখানে বসেছিল। ইন দ্য মিন টাইমে অনেকগুলো স্টক কিন্তু প্রফিট দিয়ে দিয়েছে। সো এই মুহূর্তে সে রেডি হয়ে গেছে। তো আপনাকে এই টাইপের রেডি হওয়ার জিনিসটা বুঝতে হবে। এই হচ্ছে এডিএনটেলের হিসাব। এডিএনটেল চাইলে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। এরপরে যে সেক্টরটা দিকে আপনারা নজর রাখবেন সেটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর। আমি গতকালকে একটা পোস্টের মধ্যে উল্লেখ করেছি যে আপনারা ইন্স্যুরেন্সে নজর রাখতে পারেন। ইন্স্যুরেন্সের মধ্যে অনেকেই জানতে চেয়েছেন বা ইন্স্যুরেন্সের মধ্যে কোন স্টকগুলো। অলরেডি গতকালকে আমরা একটা স্টকে এন্ট্রি দিয়েছি এবং সেটা আজকে ভালো পজিশন করছে। যাই হোক, তারপরেও আরও কয়েকটা স্টক আছে যেগুলো এখনও একটু ভালো পজিশনে আছে। তো সেগুলো একটু দেখি। যে এর মধ্যে হচ্ছে বিজিআইসি, এইখান থেকে এই পর্যন্ত গেছে, কিন্তু এখানে টাইম কারেকশনটা অনেক হয়েছে। এখন দেখেন আস্তে আস্তে গ্র্যাজুয়ালি একটু ভলিউম বাড়তেছে এবং একটু প্রাইস অ্যাকশন আসতেছে। সো আপনি যদি এই রেটে, মানে গতকালকেই এটার এন্ট্রি ছিল বাট এখনও এন্ট্রি নেওয়া যাবে না এমন না। আপনারা চাইলে এই সব জায়গাগুলোতে দেখতে পারেন, আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। আপনারা এই যে 30 টাকার লেভেলে আপনারা চাইলে পরে ইন্স্যুরেন্সের যদি মুভমেন্ট আসে তখন 7-8% নিয়ে আপনারা বের হইতে পারবেন। এভাবে করে আপনারা চিন্তা করেন। এই মুহূর্তে এখন আমি বলবো যে ভাই এইখানে এই 36 টাকাই লেভেল যাবে এমন না, আমি ওইটা বলতেছি না। আপনি যদি একটা হল্ট পান তাহলে 33 টাকার লেভেলে 10% আপনি যদি ম্যাচুইড ডেটের দিন যদি পেয়ে যান, তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে সামনে হয়তো ইন্স্যুরেন্স ভালো করলে এই স্টকটাও ভালো করতে পারবে। হ্যাঁ, আর একটা স্টক আছে, সেটা চলেন। ইন্স্যুরেন্সের আর একটা স্টক হচ্ছে সোনার বাংলা ইন্স্যুরেন্স। যদিও অনেকেই এই ইন্স্যুরেন্সগুলা পছন্দ করেন না, কিন্তু ইন্স্যুরেন্সটা যে 20 টাকার থেকে 23 টাকা লেভেল পর্যন্ত এখন আছে, 23 টাকা 60 পয়সা অথবা 15%-এর আশপাশে আছে। আহামরি বাড়ে না, ওই যে 40% 50% পর্যন্ত বাড়ছে এমন না, একটু বাড়ছে। হ্যাঁ, একটু বাড়ছে, কিন্তু এইখান থেকে আরও বাড়ার জায়গা আছে। আমি সেই জায়গাগুলোতে দেখতে পাচ্ছি। এইখানে ভলিউমও মোটামুটি ঠিকঠাক আছে। যদি ইন্স্যুরেন্স সেক্টর ভালো করে তাহলে এই স্টকটা থেকেও শর্ট টাইমে টুকটাক একটা প্রফিট আপনারা পাইলেও পেতে পারেন। এই দুইটা ইন্স্যুরেন্স হচ্ছে আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন। এক হচ্ছে বিজিআইসি, 2 নম্বর হচ্ছে সোনার বাংলা। আর একটা স্টক আছে যেটা আমি গতকালকেই এন্ট্রি নিয়েছি, সেইটা এখন দাম বেড়ে গেছে, সেটা নিয়ে আর আলোচনা করছি না, কারণ যেহেতু ওইটা অলরেডি 10% বেড়ে গিয়েছে, এখন আর দরকার নাই। ওইটা নিয়ে আমি যখন ওইটা সেল করে দিব, আমার চিন্তা ভাবনা হচ্ছে রবিবার বা সোমবারে ওইটা আমি সেল করে দিব। সো এখন আপনাদের দিলাম, সেটা আমি রবিবারে সেল করলাম, পরে এইটা একটা কন্ট্রোভার্সি তৈরি হয়ে যাবে। সো ওইটা নিয়ে আর আলাপ আলোচনা করছি না। আপনারা এই সোনার বাংলা এবং বিজিআইসির দিকে নজর দিতে পারেন। আপনাদের সাথে আরেকটা বিষয় নিয়ে একটু আলাপ আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা আপনাদের জানা উচিত, আপনাদের বোঝা উচিত। যারা এটা করতে পারে তাদের কাছে কোনো বিষয় না। এই যে দেখেন ন্যাশনাল লাইফ, গতকালকে লাইফ ইন্স্যুরেন্সটা বেশ ভালো করেছে, বাট আজকে কি হয়েছে, আজকে স্লো হয়েছে। দেখেন ন্যাশনাল লাইফের এত বড় ভলিউম নিছে, আজকে মালটা কিন্তু স্লো। অথচ এর আগে আমরা কি দেখেছি, যে স্টকটা বাড়তো শুধু বাড়তোই, কিন্তু এই সময়ে কি হচ্ছে, মালটা স্লো হয়ে যাচ্ছে। সো আপনি যে পজিশন ট্রেড নিয়ে বসে থাকবেন বা আমি একটা পজিশন ট্রেড নিয়ে বসে থাকবো, সেইটা তো আমার হচ্ছে না ভাই। এই যে আর একটা স্টক আমি আপনাদেরকে দেখাই, এই যে হাইডেলবার্গ সিমেন্টটাই আপনারা দেখেন, এইখান থেকে একটা হল্ট দিছে, তার পরের দিন মালটা স্লো হয়ে গেছে এবং এই যে আস্তে আস্তে ভলিউম কমে গেছে এবং প্রাইসটা কারেকশন হচ্ছে। এখন আমি হাইডেলবার্গ ধরেন আমি এই লেভেলে কিনে রাখছি, আমি পজিশন ট্রেডের কথা বলতেছি, যে পজিশন ট্রেড নিয়ে আমি এখানে বসে আছি 210 টাকা লেভেলে। হ্যাঁ, এই স্টকটা মোটামুটি ধরেন 260 টাকা লেভেল পর্যন্ত গেছে, 50 টাকার একটা গ্যাপ হয়ে গেছে। তো এই 50 টাকার গ্যাপকে আমি নিব না? কেন নিব না? আমি যদি জানি যে আমার পজিশন ট্রেডটা কেমন হয় বা আমার শর্ট ট্রেডটা কেমন হয়, তাহলে আমি কেন নিব না? এখন যদি এই স্টকটা যদি আমি রেখে দিই হাতে, তাহলে যে অলরেডি কিন্তু আমার কয় টাকা, 30 টাকা, মানে 24 টাকার মতো, 26 টাকার মতো গ্যাপ আমার হয়ে গেছে, মানে ডাউন হয়ে গেছে। সো এই স্টকটা আমার টাইমও চলে যাচ্ছে। ধরেন আমি এইখানে কিনলাম 214 টাকা বা 210 টাকা লেভেলে, এইখানে বিক্রি করলাম না, আবার এই স্টকটা এই এত দূর, মানে এই হাইকে বা আরও হায়ার হাই করতেছে, এই জন্য বসেছিলাম বা এই জন্য বসে আছি যে আমি সবচেয়ে বড় বিগ প্রফিট নিব।
বাট আমার তো এখানে টাইম কারেকশন হচ্ছে। আপনি যদি চিন্তা করে দেখেন যে এই যে জুলাই মাসটা যাচ্ছে, এই জুলাই মাসে পুরো মাসটাই আপনার আপসুইং দিচ্ছে, ভালো কথা, এক মাস ধরে আপসুইং দিচ্ছে। এক মাসে যদি আপনি একটা স্টক থেকে 30% গেইন করতে চান তাহলে আপনি পজিশন ট্রেড নিচ্ছেন, তাই তো বিষয়টা? পজিশন ট্রেড নিয়ে আপনি পাচ্ছেন কত? 30%। আর যদি আপনি এই টাইপের সুইং ট্রেড করেন, মানে পজিশন ট্রেড না কিন্তু সুইং ট্রেড করেন, যদি আপনি জানেন সেই বিষয়ে যদি দক্ষ হন, তাহলে এই সুইং ট্রেডে ধরেন আপনি এইখানে এন্ট্রি নিছেন, আপনি T+2 T+3 দিনে আপনি একটা হল্ট পাইলেন, 10% আপনি ছেড়ে দিলেন এই স্টকটা। ছেড়ে দেওয়ার পরে এইরকম করে যদি এই যে এইখানে সেল করছেন, আবার এই যে যে কারেকশনটা হচ্ছে, এই যে এইখানে যে 3 দিন যে কারেকশনটা হলো, ওইটা সেল করে দিয়ে আরেকটা স্টকে যদি আপনি সুইচ করে যান, এই মুহূর্তে যেটা হচ্ছে আরেকটা স্টকে সুইচ করলেন, ওই স্টক থেকেও আপনি T+2 T+3 বা T+4 এর দিন আপনি আবার 10% পেলেন বা 8% পেলেন বা 9% পেলেন। তাহলে আপনি 3টে স্টক যদি আপনি এইভাবে করে ট্রেড করেন তাহলে আপনার সময় লাগবে হচ্ছে 15 দিন। আপনার কথাটা বোঝার চেষ্টা করেন। আপনি পজিশন ট্রেড করে এই জুলাই মাসে মানে এক মাসে পাচ্ছেন 30%। আর যদি আপনি এই টাইপের সুইং ট্রেড করেন, যদি আপনি প্রত্যেকটা সুইং কাউন্ট করে করে করতে পারেন বা ধরতে পারেন, তাহলে আপনি 15 দিনে পাবেন 30%। মানে ওইটা আপনি পাইতেন হচ্ছে এক মাসে, এইটা পাইলেন 15 দিনে। এখন বলবেন ভাই সবাই কি সুইং ট্রেড করতে পারে? আপনি পারেন ভাই, চলেন যাই আমি আপনাদেরকে একটু দেখাই আসি। এই যে দেখেন, আমরা জেনারেশনের প্রফিট বুক করেছি, জেনারেশনের প্রফিট বুক করেছি এবং ইফাদে প্রফিট বুক করেছি গতকালকে। তো এখন যদি আপনারা যদি একটু দেখার চেষ্টা করেন যে জেনারেশনের কী অবস্থা, এই যে দেখেন জেন আজকে স্লো হয়ে গেছে। গতকালকে আমরা এই যে এই টাইপের টপেই মোটামুটি বিক্রি করতে পারছি, তার মানে কি আজকে কিন্তু জেনের 20 পয়সা ডাউন হয়েছে এবং ভলিউম অনেক বেশি এবং 42 ক্যান্ডেল, তার মানে একটু স্লো হবে আর একটু নিচে নামবে। সো আমি এই শেয়ারটা সুইং ট্রেড না করে আমি যদি পজিশন নিয়ে রাখি যে এই স্টকটা এইটার হায়ার হাই করবে, তাহলে আমার এই যে এইখানে কারেকশন হলে এই টাইমটা তো আমি অন্য জায়গায় ইনভেস্ট করতে পারতাম না, যে টাকাটা ফ্রি হচ্ছে। এরপরে ছিল ইফাদ। চলেন ইফাদের কি অবস্থা একটু দেখে আসি। এই যে দেখেন ইফাদও আজকে 42 ক্যান্ডেল। আমরা এই ক্যান্ডেলের মোটামুটি এইখানে এই যে এই দিন এইখানে এই যে 24 টাকা 20 পয়সা 10 পয়সা করে আমরা বিক্রি করতে পারছি, 10 পয়সা বা 24 টাকার লেভেলে বিক্রি করতে পারছি। দেখেন আজকে হচ্ছে ক্লোজ দিছে কততে? 23 টাকা 40 পয়সা, মানে অলরেডি 60 পয়সা গন। তাহলে আমি কেন ভাই সুইং ট্রেড করবো না? আমি যদি সুইংটা ধরতে পারি, সুইংটা যদি জানি, তাহলে সুইং ট্রেড আমার করতে অসুবিধা কি? পজিশন নিয়ে এখন বসে থাকলে এই স্টকটা কবে, এক মাস পর আমি এই একটা স্টক থেকে শুধুমাত্র 30% পাবো। আর যদি এক মাস ভরে আমি ট্রেড করি তাহলে 30 দুগুণে 60% আমি বের করতে পারতেছি। টাইম আমি সুইচিং করতেছি। যে দেখেন আমি গতকালকে আপনাদেরকে যেটা দেখালাম, গতকালকে এই দুইটা স্টক বিক্রি করে আমরা একটা ইন্স্যুরেন্সের স্টক নিয়েছি গতকালকে। আজকে সেই ইন্স্যুরেন্সটা ভালো করেছে, হয়তো আপনারা বুঝতে পারতেছেন, এবং সামনে সেই স্টকটা সেল করলে আপনাদেরকে বুঝাই দেবো। এখন বলবেন ভাই আপনি তো আসলে এইভাবে করে সুইং হয় না, আমরা তো পারি না, আপনি পারলেন কিভাবে? ভাই এটা পারা যায়। আপনি যদি রেগুলার ট্রেড করেন, আপনার যদি হাত পাকা হয়ে থাকে, তাহলে আপনি পারবেন। হ্যাঁ, সবাই পারবে না, সেইটা আমি জানি, সেইটা আমি বুঝি। সবাই ট্রেড আওয়ারের সময় স্ক্রিনে থাকতে পারে না। যারা থাকতে পারে তাদের জন্য এই পরামর্শ, আপনারা সুইং ট্রেড করেন, আপনার T+2 T+3 নিয়ে করেন, দেখবেন যে আপনার প্রফিটটা ম্যাক্সিমাইজ করা। আমাদের বাজারে আসার উদ্দেশ্য কি ভাই? বাজারে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রফিটটা কিভাবে আমরা বেশি করতে পারি। সো আমি যদি সুইং ট্রেড করে করে প্রফিট করতে পারি, তাহলে আমার পজিশন ট্রেড করার কি দরকার? প্রয়োজন নাই। আমি শুধু এখানে বসে থাকবো কেন? এই যে দেখেন এডিএন নিয়ে আমি আলাপ আলোচনা করলাম আপনাদের সাথে, যে এডিএন কিন্তু এইখানে স্লো হয়ে গেছিলো। তো যারা ভালো বুঝছেন তারা এডিএন এইখানে সেল করে দিয়ে ইন দ্য মিন টাইমে যে স্টকগুলো ভালো পারফর্ম করছে বা যে স্টকগুলো 6% 7% গ্যাপ দিচ্ছে সেগুলোতে সুইচ করে গেছে, এখন আবার নতুন করে এখানে এন্ট্রি নিচ্ছে। পজিশন ট্রেড করা মানে এই না যে ওই স্টকটা আপনি ছেড়েই দিলেন, ওই স্টকটা আবার কিনতে পাবেন। এই যে এডিএন এর আবার সুযোগ দিচ্ছে আপনাদেরকে। তো আপনারা এইভাবে করে যদি চিন্তা করেন, তাহলে আপনি ইজিলি এই ধরনের সুইং ট্রেড আপনারা করতে পারেন। যারা আসলে সুইং ট্রেড বুঝে না, তারা পজিশন ট্রেডের কথা চিন্তা করে যে ভাই আমি সুইং ট্রেড এগুলো বুঝি না, আমি সবসময় স্ক্রিনে সময় দিতে পারি না, আমার কাজ আছে, বা আমি ওইটা বুঝিই না, ওইভাবে বুঝি না। আমি ভাই বুঝি, আজকে কিনবো, এক মাস পরে বিক্রি করবো, 30% লাভ নেব। সেটা যার স্টাইল, যে যেভাবে করে। বাট সুইং ট্রেডেই এখন কিন্তু মানি মেক হচ্ছে। আপনাদেরকে উদাহরণ দিলাম, দেখেন ব্যাংকের কি হয়েছে, ব্যাংক কিন্তু স্লো এখন। তো ব্যাংক থেকে ওই দিন যারা বের হয়েছে, ইন দ্য মিন টাইমে লাইভ গেছে, এই লাইভ
তারা সেল করতে পারছে আজকে, গতকালকে ইয়া হয়েছে, আজকে যদি ম্যাচুইট হয় তাহলে আজকে তারা সেল করে দিয়ে আবার লো পেইড বা সামনে ইন্স্যুরেন্স হবে, সেই ইন্স্যুরেন্সে কিন্তু ঢুকতে পারতেছে। সো আপনাকে এভাবে করে করেই হচ্ছে কোনটার পরে কোনটা আসবে আপনাকে এই অ্যানালাইসিসগুলো জানতে হবে, এই অ্যানালাইসিসগুলো বুঝতে হবে যে T+2 T+3 টেকনিকটা কি আসলে। ওই টেকনিক যদি আপনি ধরতে পারেন, ওই টেকনিক বিষয়গুলো যদি আপনি ভালো মতো আয়ত্ত করতে পারেন, তাহলেই আপনারা এই টাইপের সুইং ট্রেড করতে পারবেন। সুইং ট্রেড কোনো খারাপ জিনিস না, আপনাকে যে পজিশন ট্রেড করতেই হবে এমন না, আবার আপনাকে যে সুইং ট্রেড করতে হবে তাও না, এটা যার যার স্টাইল ভাই। না, আপনি যদি পজিশন ট্রেডে ভালো হন তাহলে আপনি করবেন, আমি সুইং ট্রেডে ভালো হলে আমি সুইং ট্রেড করব। শেষ কথা হচ্ছে প্রফিট নিয়ে। আপনি যদি সুইং ট্রেড করে ভালো করেন তাহলে আপনি সুইং ট্রেডের মধ্যেই থাকেন, আপনার অন্য কোনো স্ট্র্যাটেজি ফলো করার কোনো দরকার নাই। আর আপনি যদি পজিশন ট্রেডে ভালো করেন তাহলে আপনি পজিশন ট্রেডই নেন। ভাই আমি আমাকে ওইভাবেই তৈরি করছি সুইং ট্রেড করার জন্য। আজকে কিনবো, ম্যাচুর ডেটের দিন 5% 7% যা পাবো বিক্রি করে দেবো, অথবা তারপরের দিন বিক্রি করবো। এর ইন দ্য মিন টাইমে যদি স্টকটা স্লো হয়ে যায় আর ওই স্টকটা কেনা দামে আমি বিক্রি করে দিই। যদি না হয় মানে আমার টেকনিকটাই ওইটা। এই মুহূর্তে বাজারের সাথে যেটা হচ্ছে, আমাকে বাজারের সাথে খাপ খেয়েই চলতে হচ্ছে। স্মার্ট মানির ফুটপ্রিন্ট আমাকে লক্ষ্য করতেই হচ্ছে। স্মার্ট মানি যেভাবে আগায় আমি সেইভাবে আগাচ্ছি। দেখেন এই যে স্মার্ট মানি আপনাদেরকে যে এডিএনের কথা বললাম, স্মার্ট মানি আপনাদেরকে এইখানে ওরা বসে আছে ভাই, ওরা বের হয়েছে আমি সেটা বলতেছি না, এখানে কিন্তু বের হয় নাই, ওরা বসে আছে। তো ওরা বসে আছে, বসে থাক না, ওরা থাক। আমি আবার যখন ওরা প্লে করবে আমি অন্য একটা স্টক বিক্রি করে দিয়ে, যেটা সুইচ করেছি এটা বিক্রি করে ওইটা আবার বিক্রি করে দিয়ে এইটা আবার কিনতে পারবো। কিন্তু ঘটনা হচ্ছে এইটা করার জন্য আপনাকে পিওরলি স্কিলড হইতে হবে। এই স্কিলড না হলে আপনি জীবনেও পারবেন না। যারা স্কিল না তারা ওই পজিশন ট্রেড করার কথা বলে বা নিজেরা করে। সো আপনারা একটু মাথা খাটান, আপনারা একটু চিন্তা করে দেখেন আপনারা এই মুহূর্তে কি করবেন। যেহেতু সুইং ট্রেড নিয়ে কথাবার্তা হলো, এই যে আমার বেসিক ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল অ্যানালাইসিসের কোর্স, এই কোর্সের মধ্যে একটা ইন্ডিভিজুয়াল ক্লাস আছে, সেটা আমি সুইং ট্রেড কীভাবে করবেন, শর্ট টাইমে T+2 T+3 কীভাবে ধরবেন সেই টেকনিকটাও বলা আছে, এবং এর সাথে আপনি ফান্ডামেন্টালটাও এবং টেকনিক্যালটাও মানে বেসিক লেভেলের ফান্ডামেন্টাল এবং বেসিক লেভেলের টেকনিক্যাল অ্যানালাইসিস আপনারা এইখানে পাবেন। সো এটা বেসিক না, বেসিক বলতে আপনি ওই যে RSI MACD RSI ডাইভারজেন্স এই টাইপের জিনিসপত্র না, এটার মধ্যে কোর টেকনিক্যাল অ্যানালাইসিসের ক্লাস আছে। তো যারা অন্যরা অনেকেই এই টাইপের এই টপিক নিয়ে অনেক টাকা চার্জ করে, আমি আপনাদের অত টাকা পয়সা নিব না, খুব চিপ রেটে এবং 75% ডিসকাউন্টে এটা দিয়ে দিব। এর সাথে আপনি ফান্ডামেন্টালটাও পাবেন, সাথে টেকনিক্যাল। আপনার মোট ক্লাস এখানে 16টা। আর ওই যেটা সুইং ট্রেডের কথা যেটা বললাম, T+2 T+3 কীভাবে ধরবেন, আপনার অল্প সময়ে কীভাবে প্রফিট মেক করবেন, সেই বিষয়াদিও এই কোর্সের মধ্যে দেওয়া আছে। আপনারা যদি চান তাহলে এই যে এইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, দয়া করে এই হোয়াটসঅ্যাপে একটু নক করবেন। আশা করি আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার ট্রেডিং জার্নি শুভ হোক। ধন্যবাদ।